আজকে আমি শর্ট ফাইবার কম্পোজিট শুরু করছি। শর্ট ফাইবার কম্পোজিটের ডিফর্মেশন কেমন হবে, স্ট্রেস কেমন হবে, এগুলো সম্পর্কে একটু বলা হবে। দেখো এখানেও শেয়ার ল্যাগ মডেল ইউজ করছে। লং ফাইবার শেয়ার ল্যাগ মডেলটা তো আমরা এই প্রথম পড়লাম। ও আগে কি ছিল? স্ল্যাব মডেল। জি স্যার। আচ্ছা, এটার জন্য শেয়ার ল্যাগ মডেল ইউজ করা হবে। তো যেহেতু শেয়ার ল্যাগ মডেল, তার মানে কি শেয়ার ফোর্স অবশ্যই শর্ট ফাইবার কম্পোজিটে আসলে শেয়ার ফোর্সটা বেশি ইম্পর্টেন্ট। যখন ফাইবার লোড দিলে প্রথমে কিসের উপর লোড পড়ে কম্পোজিট, এটা কি কারো আইডিয়া আছে? যখন কোনো কম্পোজিটের একটা লোড অ্যাপ্লাই করা হয়, লোডটা প্রথমেই কার উপর এসে পড়ে, এটা কি জানো? স্যার লোডটা একই সাথে স্যার ম্যাট্রিক্স আর ফাইবারের সাথে বলে, স্যার টাইম ডিপেন্ডেন্ট বিহেভিয়ার না। হ্যাঁ, কিন্তু জেনারেলি কার লোড বিয়ারিং ক্যাপাসিটিটা বেশি থাকে? ফাইবারের লোড বিয়ারিং ক্যাপাসিটি। হ্যাঁ, তো যেটা ফাইবারই প্রথমে বিয়ার করে, তারপরে সেটা ট্রান্সফার হয় ম্যাট্রিক্সে যায়। জেনারেলি যে ইন্টারফেস আছে ম্যাট্রিক্স ফাইবার, সেটার যে ইন্টারফেস আছে সেইখানেই সেইটার মাধ্যমেই স্ট্রেসটা ট্রান্সফার হয় আর কি। শর্ট ফাইবার কম্পোজিটের এই যে লোড ডিফর্মেশন এগুলো জানতে গেলে ইন্টারফেশিয়াল শেয়ার স্ট্রেস এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে আর কি। এখানে যেটা মডেলটা ইউজ করছে, মডেলটার নাম হচ্ছে শেয়ার ল্যাগ মডেল। এখানে একটা ফিগার দেখানো হয়েছে, দেখো এটা যে একটা এ নাম্বার ফিগারে যে মাঝখানে যে অংশটা, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ফাইবার, বলতে পারো ফাইবারের একটা অংশ বা ছোট্ট একটা ফাইবার। সেটা দেখো কোনো লোড দেওয়া হয়নি, এগুলা জাস্ট স্ট্রেন দেখানোর জন্য এরকম দাগ দেওয়া হয়েছে। এরপরে যখন লোড দেওয়া হলো তখন দেখো ডিফর্মেশন হলো। এখানে তো ম্যাট্রিক্সে ডিফর্মেশন হয়েছে, এখানে কি ফাইবারে ডিফর্মেশন কি মনে হচ্ছে? ছবিটা দেখে ফাইবারে কি কোনো ডিফর্মেশন হয়েছে এখানে? ফাইবারে কিছুটা ডিফর্মেশন হয়েছে, কিন্তু একটা মোটামুটি ইউনিফর্ম ধরা যায়। কিন্তু ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সটা হচ্ছে অনেকটাই নন ইউনিফর্ম, কারণ এখানে আমরা স্ট্রেন ফিল্ডের লাইনগুলো দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্টলি কার্ভড। সেটাই, তাহলে সব জায়গায় ম্যাট্রিক্সের সব জায়গায় কিন্তু ইউনিফর্ম হয়নি। তো সাধারণত কি দেখে কি মনে হচ্ছে, মানে কোন জায়গায় ডিফর্মেশন? আচ্ছা, এই লোডটা দেওয়া হচ্ছে দেখো এই ডিরেকশন বরাবর, তাহলে এখানে সব জায়গায় কিন্তু স্ট্রেন ফিল্ডের মধ্যে সব জায়গায় স্ট্রেন এক না, কাজে ম্যাট্রিক্সের স্ট্রেন কিন্তু সব জায়গায় এক হয়নি। কোন জায়গায় বেশি হচ্ছে, কোন জায়গায় কম হচ্ছে, এই ছবি দেখে কি মনে হচ্ছে? এখান থেকে আইডিয়া করা যাচ্ছে যে কোন জায়গায় স্ট্রেন বেশি, কোন জায়গায় কম? একদম ফাইবারের এন্ডের প্যারালাল যে ম্যাট্রিক্সের রিজিয়ন ছিল, সেখানে সেখানে স্ট্রেন হচ্ছে সবচেয়ে বেশি। বা ফাইবারের ফাইবারের দুই এজ এজ থেকে একটু দূরে গেলেই স্ট্রেন ফিল্ড লাইনগুলো অনেক বেশি গ্যাপড হয়ে যায়, ফলে ওইখানেও ডিফরমেশন অনেক বেশি হয়েছে বলে ধরা যায়। এই সব জায়গায় কিরকম, মানে ফাইবারের এটা কি ধরা হয়, এটা কি প্যারালাল না কি এটা সিরিজ? এই জায়গাটা কি প্যারালাল? এখানে কিরকম? এই অংশটা হচ্ছে ফাইবারের সাথে সাথে প্যারালাল। এখানে স্যার লোড মোটামুটি মোটামুটি ইউনিফর্ম, মোর অর লেস। সেজন্য স্ট্রেন গুলো কি ইউনিফর্ম? জি স্যার। যেহেতু দেখো লোডিং ডিরেকশন হচ্ছে এদিকে, এদিকে ডিফর্মেশন বেশি হচ্ছে আর কি। আচ্ছা, এখন ডিফর্মেশন জানার জন্য একটা ফিগার, একটা ধরে নেওয়া হচ্ছে যে একটা ফাইবারের ছোট একটা অংশ নেওয়া, যে ফাইবারটা তো এরকম, ফাইবারের একটা ছোট্ট একটা অংশ নেওয়া হচ্ছে, যেটা প্রথমে বলা হচ্ছে যে এটা যদি 0 পয়েন্ট হয়, তাহলে ফাইবারের মিড পয়েন্ট হচ্ছে এই ছোট অংশের মিড পয়েন্ট এখানে, এখান থেকে মিড পয়েন্ট থেকে যে ইন্টারফেস সেখানে সেই ডিসটেন্সটা হচ্ছে 0 পয়েন্ট থেকে এক্স এ। ছোট ফাইবারের ছোট্ট একটা অংশ নেওয়া হচ্ছে, যেটাকে ধরা হচ্ছে ডিএক্স। যে এক পাশে স্ট্রেস ধরা হচ্ছে সিগমা এফ, আরেক পাশে সিগমা এফ প্লাস ডিএফ। আর এদিক থেকে এটা যেহেতু ফাইবারের রেডিয়াস, এটা হচ্ছে ইন্টারফেস, তো ইন্টারফেসটা হচ্ছে ফাইবারের সেন্টার থেকে, আর যদি রেডিয়াল ডিরেকশন ধরা হয় তাহলে আর ডিসটেন্স, মানে এটা ফাইবারের রেডিয়াস এখান থেকে এই পর্যন্ত। এদিকে আরেকটু রেডিয়াল কোনো পয়েন্টে যদি তোমার স্ট্রেস বের করতে হয়, সেটার জন্য কি করেছে, রো ডিসটেন্সে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে, যেটা আর ডিরেকশন বরাবর পর রো ডিসটেন্সে একটা পয়েন্ট হচ্ছে এখানে, আর এখান থেকে আবার দূরে এখানে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট উপরে, এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে রো ডি। মানে এখান থেকে ফাইবারের যে মিড পয়েন্ট বা জিরো, এক্স অ্যাক্সিস যে ওয়াই অ্যাক্সিস যেখানে জিরো, সেখান থেকে রো ডিসটেন্স বরাবর একটা সারফেস বা একটা পয়েন্ট হচ্ছে আর কি। ফাইবারের ইন্টারফেসে তো শেয়ার স্ট্রেস হচ্ছে যেটা ওয়াই। এই ফিগার থেকে এখন কি করবে, স্ট্রেস স্ট্রেন সবকিছু বের করা হবে। দেখো প্রথমে কি বলছে যে রেডিয়াল ডিসটেন্সে শেয়ার স্ট্রেস, মানে ম্যাট্রিক্সের মধ্যে শেয়ার স্ট্রেস বের করতে গেলে কি করতে হবে, ওই অনেক দূরে দুটো পয়েন্ট নিচ্ছে, যেটা হচ্ছে R1 R2 ডিসটেন্সে, দুটোরই ধরছে, দুটোর ক্ষেত্রেই ওদের এক্স ডিরেকশন ডিসটেন্স ডিএক্স। এই দুটো পয়েন্টেই শেয়ার স্ট্রেসকে সমান ধরে নিচ্ছে। এটা কি ঠিক করছে?
এটা স্যার বোঝার জন্য আগের অ্যাজাম্পশনটা ঠিক করে নিতে স্যার, আগের ইমেজটা গেলে এই অ্যাজাম্পশনটা বুঝতে সুবিধা। এখানে স্যার ধরে নেওয়া হয়েছে যে স্ট্রেন ফিল্ড গুলো দূরে গেলে সমান আর বেঁকে কি, যায়, এবং অনেকটা দূরে গেলে আমরা ধরে নিতে পারি যে এই যে পেপারের এফেক্ট নাই। নর্মাল স্ট্রেস, মানে এখানে যেখানে রো আর ডি রো, এই ডি রো থিকনেসের এলাকার এলাকার বামে এবং ডানে দুই দিকেই হচ্ছে নর্মাল স্ট্রেস সমান, মানে মানে এই ফাইবার থেকে ধরে ম্যাট্রিক্সের নর্মাল স্ট্রেস যদি রো ফিক্স থাকে তাহলে নর্মাল স্ট্রেস সমান হবে, এই অ্যাজাম্পশনটা ধরে নেওয়া হয়েছে। তো স্যার এখন যদি আমরা ফাইবারকে সেন্টারে ধরে R1 এবং R2 রেডিয়াসের দুটো অ্যানুলার রিং কল্পনা করি, তবে ওই দুটো অ্যানুলার রিং এর মানে একটা কনসেন্ট্রিক সিলিন্ডার কল্পনা করতে হবে, দুই সিলিন্ডারের মাঝখানে একটা নির্দিষ্ট ভলিউম পাবো। তখন এই সিলিন্ডারটা দুটো অ্যানুলার ফ্ল্যাট ফেস রয়েছে, এই দুই অ্যানুলার ফ্ল্যাট ফেসেই হচ্ছে অ্যাপ্লাই করা ফোর্স সমান, এই ফোর্স গুলো হচ্ছে নর্মাল ফোর্স, সুতরাং ওইগুলো আমাদের হিসাবের বাইরে। এখন রইলো যে আমরা দুটো সিলিন্ডার কল্পনা করেছি, একটার ভেতরে আরেকটা, সেখানে বাইরের সিলিন্ডারের বাইরের গায়ে যে যে শিয়ার ফোর্সটা কাজ করছে, ভেতরের সিলিন্ডারের ভেতরে সেই একই পরিমাণে শিয়ার ফোর্সটা কাজ করছে, যেহেতু আমাকে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কথা চিন্তা করতে হচ্ছে। তাই আমাদের এখন বলা হচ্ছে যে ফোর্স ব্যালেন্স করলাম, এবং ফোর্স ব্যালেন্স করার পরে আমরা এরিয়া টাইমস স্ট্রেস, যেটা হচ্ছে বাইরে, সমান সমান ঠিক এরিয়া আছে, টাইমস স্ট্রেস ভেতরে। সেটা তো হইলে স্ট্রেস কে ইকুয়াল ধরে সেখান থেকে দুইটা পয়েন্টের শেয়ার স্পেস ধরছে এবং সেটা কতটুকু ডিসটেন্স আছে, রেডিয়াস আছে, এইভাবে এখান থেকে এটা ইকুয়েশন মানে বের করা হচ্ছে আর কি। τ1 বাই τ2 ইকুয়াল টু r2 বাই r1, দুইটা পয়েন্টের শেয়ার স্পেস, দুইটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে r2 বাই r1। আচ্ছা, এখন আমরা বলছি কি যে এখানে যে কোনো দুইটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট যে কোনো দুটো পয়েন্টই হতে পারে। তো এখন আরো দুটো পয়েন্ট নিচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে ইন্টারফেস, সেটা ডিসটেন্স হচ্ছে r, আর সেখানে ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেস হচ্ছে τy, আর লো ডিসটেন্স আরেকটা পয়েন্ট নিচ্ছে যেটা শেয়ার স্ট্রেস হচ্ছে τ। তো এখান থেকে যদি যে কোনো তিনটা জানলে আরেকটা ভ্যালু বের করে ফেলা যাচ্ছে, এটা আগের ইকুয়েশনটাই। এখানে দুটো পয়েন্ট আছে, এখানেও দুটো পয়েন্ট আছে। এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে লো ডিসটেন্সে, কোন অ্যাক্সিস থেকে, জিরো, এই পয়েন্ট থেকে আর কি। এটা আগেরটার মতোই, জাস্ট এখানে আগের ইকুয়েশনটাতেই জাস্ট রো আর রোতে একটা বের করছে, আর দুটো পয়েন্ট নিচ্ছে, একটা হচ্ছে রো ডিসটেন্স আর একটা হচ্ছে ইন্টারফেসে। এরপর আবার কি বলছে, যদি স্ট্রেন মেজার করতে হয় তাহলে কি ধরা হচ্ছে, যে কোনো একটা পয়েন্টে ইন্টারফেস ইউ এবং তারপরে ডিইউ ডিসটেন্স রো ইয়াতে কত আছে, এখানে রো, এখানে কি বলতেছে, স্ট্রেন ফিল্ড বের করতে হবে এক্স ডিরেকশনে, সেটার জন্য ডিসপ্লেসমেন্ট ধরা হচ্ছে ইউ। এখন ইউ বের করতে গেলে তো ছোট একটা অংশ নিতেই হবে, সেরকম একটা অংশ নিচ্ছে যে ডিসটেন্স হচ্ছে রো ডি, সেখানে ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ডিইউ। সেটা কিভাবে বের করবে, সেটা অবশ্যই কি স্ট্রেনটা সমান সমান স্ট্রেস বাই মডুলাস। তো স্ট্রেসটা আবার আগের ইকুয়েশন থেকে স্ট্রেসটা আবার যে টাওয়ের যে ভ্যালু, সেই ভ্যালুটা আবার পরে এখানে বসিয়ে দিয়েছে। এখান থেকে রো ইউ বাই রো ডি খুব সহজেই বের করে ফেলা যাচ্ছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। অন্ত বাম দিকের দুটো পার্ট তো হচ্ছে ডেফিনেশন, আমরা শিয়ার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনই আমরা দিই এভাবে, শিয়ার স্ট্রেনের, এবং তারপরে জাস্ট ফর্মুলা বসিয়ে টাওয়ার ভ্যালুটা বসিয়ে দিয়ে ইকুয়েশন আসলো আর কি। এখন এই ইকুয়েশনটাকে জাস্ট দুইটা পয়েন্টের এগেইনস্টে ইন্টিগ্রেশন করছে আর কি। তো এটা দুইটা পয়েন্ট দিচ্ছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর। আচ্ছা, এই দুইটা আর কি, একটা বড় আর কি, ছোট আর কি। স্মল আর হচ্ছে একদম ফাইবারের গায়ে একটা ডিসটেন্স, আর ক্যাপিটাল আর হচ্ছে ফাইবার থেকে অনেক দূরে একটা পয়েন্ট যেখানে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ম্যাট্রিক্সের ভ্যালুর কাছাকাছি সব স্ট্রেন ফিল্ড পৌঁছে গেছে, মানে ফাইবার থেকে একদম ফার্থেস্ট পয়েন্টের ম্যাট্রিক্স। ঠিক আছে, সেখানে তাহলে দুইটা পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশন করলে দেখো সেখান থেকে দুই পয়েন্টে যে স্ট্রেস, এটার কি ডিসপ্লেসমেন্ট ডিফারেন্স, এটাই হচ্ছে কি আসল ডিসপ্লেসমেন্ট, সেটা কি ইকুয়েশন থেকে এখান থেকে বের হয়ে আসতেছে আর কি। আগেরটাই ধরো জাস্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছে আর থেকে বড় আর থেকে ছোট আর পর্যন্ত। এখানে মানে সেই কথাগুলো বলছে তাই না, যে স্ট্রেন ম্যাট্রিক্স যেখানে ফাইবার থেকে অনেক দূরে, সেখানে কি ধরে নেওয়া হচ্ছে যে ফাইবারের ম্যাট্রিক্সের স্ট্রেন কি হবে, সেমই হবে আর কি।
এই জিনিসটা কি আছে এখানে, তো তাহলে কি আর আর বাই আর এর একটা ভ্যালু আছে, এই আর আর বাই আর এর ভ্যালু কিন্তু সবসময় ইকুয়াল না, এটা ডিপেন্ড করবে কিভাবে যে কম্পোজিটের মধ্যে কতটা। সরি, মানে প্যাকিং প্যাকিং কেমন হয়েছে, সবই তারপরে আর কি, ভলিউম প্যাকিং ফ্র্যাকশন। কেমন হবে, ফাইবার ফাইবার ভলিউম ফ্র্যাকশন বা ওয়েট ভলিউম ফ্র্যাকশন, কত ফাইবার আছে দুটো কাছাকাছি, তাদের মধ্যে কি বলে অ্যারেঞ্জমেন্ট কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করেই এই আর বাই আর ফ্যাক্টরটা ডিপেন্ড করবে। তো হেক্সাগোনালের জন্য তো এটা তুমি একটু আগে, আমি অনেক আগে দেখেছিলাম তোমাদের কোনো একটা ক্লাসে, যে এফ হচ্ছে যদি হেক্সাগোনাল হয় তাহলে এফ হচ্ছে এই ধরনের, সেখান থেকে আর বাই আর এর ভ্যালুটা বের করছে, করে দেখাচ্ছে মোটামুটি এটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে কাছাকাছি 1/f এর কাছাকাছি একটা ভ্যালু আর কি। স্যার অলমোস্ট 90%। এটাকে আবার পরে কোথায় বসাইলো, এটাকে কি এখানে বসাই দিবে, তাই তো 1/f রিপ্লেস করে দিবে কোনো একটা জায়গায় গিয়ে আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে আবার কি বলছে যে আবার দেখো এবার এবার কি বের করছে, যে টেনসার স্ট্রেসটা বের করছে। স্ট্রেস বের করার জন্য স্ট্রেসটাকে কেন এখানে কি করছে, যে ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেসের সাথে সেটাকে সমান ধরছে, এটা কেন সমান ধরছে বলো দেখি। এটা স্যার ওই আগের ইমেজে ধরতে হবে। এখানে স্যার আমরা পুরোপুরি ফাইবারের ভেতরে কেমন টেনসাইল স্ট্রেস আছে সেটা আমরা চিন্তা করছি। তো আমরা যখন ফাইবারটাকে চিন্তা করছি তখন আমরা এক্স ডিস্টেন্সে ধরছি সিগমা এফ স্ট্রেন কাজ করছে, আর এক্স প্লাস ডিএক্স ডিস্টেন্স আমরা চিন্তা করছি যে যাবো সিগমা প্লাস ডিএফ সিগমা এফ স্ট্রেস কাজ করছে। কিন্তু আর আর এখানে টাও ইন্টারফেসিয়াল স্ট্রেস কাজ করছে। তো এখানে আমাকে যদি ফোর্স ব্যালেন্স করতে হয় তবে সিগমা এফ প্লাস প্লাস ডি সিগমা এফ টাইমস এরিয়া মাইনাস সিগমা এফ টাইমস এই ক্রস সেকশনাল এরিয়া প্লাস টাউ টাইমস আমার এই ইনফিনিটেসিমাল অ্যানুলার এরিয়া। মানে হ্যাঁ, তাহলে এটা যে সাম হবে, তাহলে আমার ফোর্স ব্যালেন্স করে এটাকে জিরো আসতে হবে। যেহেতু দুই দিকে এরিয়া সমান, তাহলে হলো ডি সিগমা আই টাইমস এই অ্যানুলার এরিয়া মানে পায়ার স্কয়ার প্লাস টাউ আই প্লাস এই অ্যানুলার এরিয়া মানে মানে হলো 2 পাই আর টাইমস এই অ্যানুলাসের লেন্থ সেটা ডিএক্স। হচ্ছে, হ্যাঁ সেটা তো ঠিক আছে, সেটা তো তুমি এখান থেকে বলছো আর কি, মানে এখানে তাহলে কি একটা একটা তো শেয়ার স্ট্রেস, একটা তো হচ্ছে কি তোমার টেনসাইল স্ট্রেস, ওভারঅল ওভারঅল দুটো মিলে জিরো হবে দেখে এটা এটা একদিকে নিয়ে গিয়ে এখানে নেগেটিভ হচ্ছে, তাই তো? জি স্যার। সেই জন্যই তো মানে জিরোটাকে এটাকে এটা এই পাশে থাকলে পজিটিভ ছিল, এই পাশে নিয়ে আসছে তখন এটা নেগেটিভ হয়ে গেছে। জি স্যার। কারণ সেখান থেকে জাস্ট ডি সিগমা এফ মানে এক্স ডিস্টেন্সে সিগমাটা মানে স্ট্রেস স্ট্রেস কত সেটা বের করলো, সেটা হচ্ছে 2 টাউ আই বাই আর। এখান থেকে কিন্তু আবার কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে এখান থেকে কিন্তু সিগমা বের করে ফেলা যাবে। এখানে আরো দুইটা কথা বলছে, যে ধরছে কি যে ইন্টারফেসিয়াল অ্যাডিশন পারফেক্ট সবসময় পারফেক্ট হবে না, কিন্তু আসলে ধরে নিচ্ছি পারফেক্ট আর কি। তো এটা কি জিনিস, যে নো শেয়ার স্ট্রেন ইন দি ফাইবার, এটা কেন হচ্ছে? না, ফাইবারের ভেতর শেয়ার স্ট্রেন থাকলে আমরা এই শেয়ার লেগ মডেল দিয়ে এটাকে ঠিক মডেল করতে পারতাম না। তাই ফাইবারটাকে আমরা শেয়ারের এগেইনস্টে রিজিড আমাদের এই ধরতেই হচ্ছে। সেটা ধরে নিচ্ছে ধরে নিচ্ছে এবং নিয়ে বলছে ইন্টারফেসিয়াল অ্যাডিশন পারফেক্ট হবে আর কি। সেই জিনিসটা ধরে এবং কি করছে স্লাইড 8 তে, স্লাইড 8 কোন এটা? জি স্যার। এখানে তাহলে কিসের ভ্যালু বসাচ্ছে? অ্যাকচুয়ালি টাওয়াইয়ের ভ্যালুটা বসানো হচ্ছে আর স্যার জিএম এর ভ্যালু বসানো হচ্ছে। স্লাইড 8 এর ইকুয়েশনটা স্যার টাওয়াই আর জিএম আছে না, স্লাইড হ্যাঁ 8। এটা আগেরটা আর কি, যে হ্যাঁ, এখানে স্যার এটা টাও আই আর জিএম এই দুটোর ভ্যালু বসিয়ে দেওয়া হচ্ছে আর কি 10 নম্বরে গিয়ে। আর স্যার 1/r স্কয়ার এর ভ্যালুটাকেও ln 1/f এই ভ্যালুটাও বসিয়ে দেওয়া হচ্ছে। সেটা দিয়ে এখানে সাবস্টিটিউশন হয়ে যাচ্ছে। তাহলে সিগমা এক্স ডি সিগমা এক্স বাই ডিএক্স এই ভ্যালুটা এখান থেকে বের হয়ে আসছে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে সিগমা এফ কিন্তু বের করা যাবে। টাউটা কত, এটা তো এখান থেকে তো সিগমা বের করছে, টাও বের করছে কোথা থেকে? এখান থেকে টাউটা কোন এখান থেকে? টাওয়ার যে একটা ফর্মুলা আছে না 10 নম্বর পেজে, সেখান থেকে ভ্যালুগুলো সেখান থেকে একটু দেখলে একটু ক্লিয়ার হবে। জি স্যার, টাওয়ার ভ্যালুটা ওই আগেরটা থেকেই এটা সিগমার জন্য সিগমা বের করার জন্য টেনসাইল বের করার জন্য ঠিক আছে, সেখানে টাও আই বসাই দিল আর কি। এরপরে আবার দেখো আরো দুইটা অ্যাসাম্পশন বলছে, এই দুটো অ্যাসাম্পশন আমাদের ক্লিয়ার না, ডিইউএফ ডিএক্স এইটা কি এখন অ্যাকচুয়ালি স্যার
টেনসাইল স্ট্রেইনের অ্যাকচুয়ালি এটাই ডেফিনেশন, যে ডিসটেন্স বাড়তে থাকলে এদের ডিসপ্লেসমেন্ট যতটুকু বাড়বে, সেই ডিসপ্লেসমেন্ট ইনক্রিমেন্ট রেশিও আর ডিসটেন্স ইনক্রিমেন্ট রেশিও সেটাকেই সেটা আমাদের তো সমান, এজুম করতে হবে। সেটা সমান ধরতে হবে, সেটাই সমান ধরছে তাহলে আর কি। সেখানে স্ট্রেন হচ্ছে কি সিগমা স্ট্রেস বাই মডুলাস আর কি। জি, এটা হচ্ছে কি সিগমা ডিইউ ফাইবারের, আর মানে ফাইবারের মধ্যে। এটা হচ্ছে এটা তো ফাইবারের, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে কি অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সে না হয়ে একদম পুরো সিস্টেমটা দিই, কারণ আমরা যখন এক্স থেকে পুরো ক্যাপিটাল আর পর্যন্ত ডিসটেন্স কল্পনা করি, তখন আমরা ধরি যে যে একটা ম্যাট্রিক্সের মধ্যে একটা ফাইবার আছে, ফলে আমরা ম্যাট্রিক্স আর ফাইবারের যে ওভারঅল এভারেজ যে ডিফরমেশন সেটা কি আমরা বলি, ফলে এটাকে ইকুয়াল টু এপসাইলন এম ধরার পরেও তারপর এপসাইলন ইতে নিয়ে যাওয়া হয়েছে, কেননা এপসাইলন ইতে নিয়ে গেলে পুরো রিপ্রেজেন্টেটিভ পিকচারটা আরো ক্লিয়ার হয়। কারণ আমরা জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত রেডিয়াল ডিস্টেন্সে গেলে আমরা পুরো যে কম্পোজিটটা, সে পুরো কম্পোজিটের একটা রিপ্রেজেন্টেটিভ ভলিউম পাই, ফলে সেখানে যে যে স্ট্রেনটা পাওয়া যায় সেটা পুরো ম্যাট্রিক্সের স্ট্রেন ধরাটাই বেশি যুক্তিসঙ্গত। তার কারণ কি, সেখানে কি ফাইবারের কন্ট্রিবিউশন কম সেজন্য নাকি জন্য? না স্যার, কারণ আমরা এক্স থেকে মানে একদম জিরো ডিস্টেন্স থেকে যদি আমরা একদম ক্যাপিটাল আর পর্যন্ত যাই, তাহলে সেটা আমাদের সবই তো আছে, ফাইবার আছে ম্যাট্রিক্সও আছে। হ্যাঁ, তাহলে ফাইবার এবং ম্যাট্রিক্স একসাথে থাকায় আমরা সেটাকে ধরছি, তো এত ডেরিভেশনের সময় আমরা ধরছি যে আমরা কম্পোজিটের একটা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন নিচ্ছি, ফলে কম্পোজিটের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে যে স্ট্রেন হবে সেই স্ট্রেনটা হবে পুরো কম্পোজিটের, মানে ফাইবার আর ম্যাট্রিক্স একসাথে মিলে যে স্ট্রেন হবে তার একটা কি বলবো রিপ্রেজেন্টেটিভ, তাই এটাকে এপসাইলন এম ইকুয়াল টু বলা হবে, এপসাইলন ধরা হয়েছে। ঠিক আছে, তারপরে যে আগে যে সিগমা সিগমা যে ইকুয়েশন ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করছে, করে এরকম আসতেছে এখানে একটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এরকম চলে আসে? মানে আমি তো করে দেখি না, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি এরকম আসে? জি স্যার, এর আগের ইকুয়েশনটা দেখালে আমি ঠিক বোঝাতে পারবো। এর আগে, হ্যাঁ জি স্যার। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর রেসপেক্টে, তখন আর নিউ এফ ক্যাপিটাল ইএম এই প্রত্যেকটাই কনস্ট্যান্ট, আমাকে শুধু ডিফারেন্সিয়েট করতে হবে হবে ইউ আর এবং ইউএফ। তখন ডি ইউ আর বাই ডিএক্স এটার ভ্যালু আমি জানি, আবার ডি ইউএফ বাই ডিএক্স এ দুটোর ভ্যালু আমি জানি, এ দুটোর ভ্যালু আমি জাস্ট সিম্পলি বসিয়ে দিলাম, এবং তারপরে এই মাইনাসটাকে আমরা ইউএফ মাইনাস ইউ আর আকারে নিয়ে এলাম, ফলে আমরা পেয়ে গেলাম ওই ইকুয়েশনটা যেটা দেখা যাচ্ছে। ইকুয়েশনে চলে আসে, সেখানে চাই এন একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট মতো, সেটা ভ্যালু এখানে দেওয়া আছে আর কি। আমি ক্যালকুলেট করে দেখেছি এটা মিলে, সেখান থেকে ডিএফ এর ভ্যালু বের করছে, ডিএফটা হচ্ছে একটা ইকুয়েশন। আচ্ছা, এটা জাস্ট ইন্টিগ্রেশন করলে চলে আসবে। এটা কিন্তু তোমাদের করে মানে যদি তোমাদের আসেও, তারপরেও কিন্তু তোমাদের ডিটেইল তুমি যদি আসে পরীক্ষা, তাহলে কি করে দেখানোর কোনো দরকার নেই, এখান থেকে লিখে দিলেই হবে। এটা করতে গেলে এটা তোমার ম্যাথ চলে আসবে, ম্যাথ করার কিন্তু দরকার নাই। যদি তোমাদেরকে করে দেখাতে বলে, সেক্ষেত্রে জাস্ট তুমি এখান থেকে বলবা যে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে এরকম একটা ইকুয়েশন, ইন্টিগ্রেট করলে স্যার, ইন্টিগ্রেট করলে এরকম একটা ইকুয়েশন চলে আসবে, কিন্তু তোমাকে আর ভেঙে দেখাতে হবে না কিন্তু। অবশ্য লেভেল 1 টার্ম মানে আমরা এই অনেক জাতীয় সহজ, কিন্তু তোমরা কি এটা কি আমি জানি না, আমি ভুলে গেছি যে কি তোমাদেরকে বলতেছি, এটা কি অনেক জটিল হবে? না স্যার, কমপ্লিমেন্টারি ফাংশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এটা এক্সপোনেনশিয়াল বা যেখানে বলতে যে যে হাইপারবোলিক ফাংশন গুলো নিয়ে আসতে হবে, আর পার্টিকুলার ইন্টিগ্রালটাও জাস্ট একদম খুব সিম্পল, মানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুটো সলভ করতে খুব একটা সমস্যা হয় না। আমি স্যার নিজে সলভ করে দেখেছি, এটা সলভ করতে খুব একটা ঝামেলা হয় না। সেটা ঠিক আছে, যদি তুমি না করতে পারো, না বুঝতে পারো, সেক্ষেত্রে না করলেও খুব বেশি সমস্যা হবে না আর কি। মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এখন এই ভ্যালুটা চলে আসছে, সিগমা এফ এর ভ্যালুটা টেনসাইল স্ট্রেস এর ভ্যালুটা চলে আসছে ইকুয়েশন থেকে আর কি। আচ্ছা, এরপরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতেছে, দেখো এখানে কি বলছে যে এক্স যেখানে প্লাস মাইনাস এল, সেখানে সিগমা এফ 0 হবে। এটা কি ধরছে, এই এলটা কি বলো দেখি? ফাইবারের দুই এন্ড, হাফ লেন্থ, তার মানে কি, তার মানে মিড পয়েন্ট থেকে হাফ, মানে মিড পয়েন্ট থেকে ফাইবারের এক সারফেস আর এক সারফেস, তাই তো বোঝাচ্ছে? জি স্যার। কিন্তু দেখেন তারা ধরেই নিচ্ছে, তাহলে এটা সে বের তো করছে না, সে এমনি এই পরে ফিগারে সেটা দেখা যাবে আর কি। কিন্তু এখানে সে মানে প্রথমে অ্যাজাম্পশন করেই নিচ্ছে, তাহলে তাহলে মানে আচ্ছা এরপরে একটু দেখাই যে এখানে আবার দেখাচ্ছে যে তোমার অ্যাকচুয়াল স্ট্রেসটা কেমন হবে, ইন্টারফেসিয়াল শেয়ার স্ট্রেসটা কেমন হবে যদি ফাইবার ডিসটেন্স কল্পনা করা হয়। এখানে দেখো শেয়ার স্ট্রেসটা কিন্তু সব একদম দুই এন্ড, ফাইবার দুই এন্ডে 0 হয়, মাঝখানে গিয়ে পিক, যেখানে ফাইবারের মিড পয়েন্ট সেখানে স্ট্রেসটা সবচেয়ে বেশি থাকে। আর শেয়ার স্ট্রেসটা ঠিকই অপোজিট, শেয়ার স্ট্রেস হচ্ছে সারফেসে যেখানে ফাইবার এন্ড সেখানে শেয়ার স্ট্রেস বেশি, আর মাঝ পয়েন্টে শেয়ার স্ট্রেস 0। এই জিনিসটা তোমাদের মনে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? তো এই জিনিসটা যেখানে দেখাচ্ছে সেটা আমরা আগে কেন এটা বলো দেখি, আগে কেন অ্যাজাম্পশন করে নিচ্ছে সিগমা এফ সমান 0? এটা অ্যাকচুয়ালি স্যার আমাদের আমাদের ধরে নিতে হয়েছে যে আমরা ওই ধরুন যে একটা রডকে
দুই হাতে ধরে টানি, তবে দুই রডের মাঝখানে হবে টান সবচেয়ে বেশি, কিন্তু রডের দুই প্রান্তে তো আমরা গ্রিপ করে রাখছি না, ওই দুই প্রান্তে হচ্ছে স্ট্রেস হবে 0। তো আমাদের এই বাউন্ডারি কন্ডিশনটা আমাদের এখানে বসতে হলো, কারণ আমাদের এর আগে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডি কে এপসাইলন এপসাইলন 1 EF এটা রেসপেক্টে তো প্রকাশ করতে হবে, নইলে স্যার আমরা তো সিগমা এফ এর একটা কনস্ট্যান্ট ফ্রি আমরা তো একটা এক্সপ্রেশন পাবো না। ওই বি এবং ডি এর স্যার ভ্যালু ক্যালকুলেট করার জন্যই, ক্যাপিটাল বি এর ক্যাপিটাল ডি এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাকে স্যার এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হয়েছে। এরপরে দেখো আমার ফাইবার, হ্যাঁ ফাইবার অ্যাসপেক্ট রেশিও কি লেন্থ বাই আর, সেটাকে যদি এস ধরে সেটাকে মানে সিগমা এফ এর ইকুয়েশন রিপ্লেস করে দিলে একটা ইকুয়েশন ইকুয়েশন চলে আসতেছে আর কি। এসটা হচ্ছে এখানে এল বাই আর, এটা তো সিগমা এফ। তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম না টাউ, এই টাউ ভ্যালুটা কোথা থেকে আসতেছে এবার? ডিফারেন্সিয়েট করে আসছে স্যার। কোনটার থেকে? 6.3 কোনটা? 6.3 তো এখানে তো না, 6.3 কোন ইকুয়েশনটা? মানে এখানে তো বলছে ডিফারেন্সিয়েশন করে সিগমা, সরি কি সিগমা তো আসলো এখান থেকে, আছে টাউটা আসলো ডিফারেন্সিয়েট করে কোনটাকে? 6.3। তো 6.3 কোন ইকুয়েশনটা? এটা কি এখানে কোথাও দেখানো হয়েছে? জি স্যার, আমি তো হিসাব করে গেছিলাম যে এখানে তো এটা বললাম সিগমাটা, টাউটা তো কোথা থেকে আসতেছে? টাউটা তো এখানে কোনটা, এইটাও? জি স্যার আমার মনে হয় যে টাওয়ার, স্যার টাও ইজ ইকুয়াল টাও বাই আর বাই রো, টাওয়াই টাওয়াই এইটা লাইকলি স্যার। এটা একটু এটা একটু স্যার আমি নোট করে গেছিলাম, তো আমি একটু না আমি একটু ভুলে গেছি যে এটি আমি সেটাই তো প্রথমে বলছিলাম যে ঠিক আছে আমি তো এখানে সিগমা এফ তো পেয়েছি, সিগমা এফ পেলাম, কিন্তু টাও এটা কোথা থেকে আসলো? এটা শুধু বই দেখতে হবে, বই 6.3 ইকুয়েশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখানো নাই, কিন্তু এটা বইয়ের ইকুয়েশন, তো বইয়ে দেখবা যে ইকুয়েশন 6.3 সেটাকে ডিফারেন্সিয়েশন করলে টাও ভ্যালুটা চলে আসবে আর কি। সেটাকেই পরে তোমার অ্যাকচুয়াল ডিসটেন্সের এগেইনস্টে প্লট করা হচ্ছে। স্যার ডি সিগমা এফ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 টাও ওয়াই বাই আর, সুতরাং মাইনাস আর বাই 2 ডি ফাই এফ বাই ডিএক্স, এটা হচ্ছে টাও ওয়াই। আর টাও ওয়াই এর ভ্যালু যদি আমি একবার পেয়ে যাই, তাহলে সেখান থেকে তো টাও বের করা ইজি। সেজন্য ডিএফটাকে আমাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমি পাবো ডি সিগমা এফ বাই ডিএক্স, তারপর এটাকে মাইনাস আর বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে যাব টাও আই, আর তারপর টাও আই কে আর ডিভাইডেড বাই জিএম রো দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 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 পেয়ে যাব টাও। ঠিক জিএম না স্যার? হ্যাঁ সিগমা টাউটাকে তাহলে এখানে প্লট করা হয়েছে আর কি। স্বাভাবিকভাবেই যে ফাইবারের সারফেসে যেখানে ফাইবার এন সেখানে টেনসার স্ট্রেস 0, কিন্তু সেখানে আসলে যেহেতু ইন্টারফেসটা কি শেয়ার স্ট্রেসে কাজ করে, ইন্টারফেসে কারণ ইন্টারফেসে শেয়ার স্ট্রেস সবচেয়ে বেশি হবে দুই দিকে, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। আর ফাইবারের মিড পয়েন্টে অবশ্যই কি শেয়ার স্ট্রেস 0। এই দুইটা কি বোঝা যাচ্ছে যে একটা এখানে আবার এই একই ফিগারের মধ্যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে S50, একটা হচ্ছে এক মিনিট আমি একটু এটা ফোন ধরি। আসসালামু আলাইকুম এসে ও আচ্ছা করলেই হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে বেশি মানে চলে আসে না ভাই, ডিপার্টমেন্টে কাজ তো, গেলে চলে আসেন, বেশি দেরি করেন না, মানে আজকে না আসলে কালকে থাকেন আর কি আমার ডিপার্টমেন্টে। ঠিক আছে জি, সালাম আলাইকুম। আচ্ছা এখানে এই দুটা কি বোঝা যাচ্ছে যে একটা অ্যাসপেক্ট রেশিও 50 একটা 5? জি স্যার, ফাইবার যত যত বড় হবে তার মাঝামাঝি বরাবর বরাবর স্ট্রেসও তত কনস্ট্যান্ট হবে। যদি ফাইবার খুব বেশি ছোট হয় তাহলে আমরা ফ্ল্যাট রিজিয়নটা পাবো না। এখানে এস এস ছোট হওয়া মানে হচ্ছে কি এল ছোট হওয়া, এল ছোট হওয়া মানে কি লেন্থ ছোট হওয়া, এই তো। তাহলে ফাইবার ছোট হলে কি হচ্ছে, যে ফাইবার লেন্থ ছোট হলে তখন কি হচ্ছে, স্ট্রেসের ভ্যালুটা কম হচ্ছে। জি স্যার, যত বেশি এটাই আবার স্ট্রেস বিয়ার করতে হচ্ছে। হ্যাঁ তখন তাহলে সেই ক্ষেত্রে ফাইবার ছোট হলে তাহলে ইয়ের স্ট্রেস কম হচ্ছে, ফাইবার স্ট্রেসটা কম আর কি। এই পর্যন্ত কারো কি জিজ্ঞেস করা আছে কিছু? কালকে আজকে যেগুলো পড়ানো হচ্ছে এগুলো একটুখানি নাম একটু বুঝতে পারলে ইজি আর কি, কিন্তু আবার যদি কেউ না পড়ো তাহলে কিন্তু পরে বুঝতে পারবে না, মানে আমি পড়তে গেলে আমিও বুঝতে পারি না, আমার একটু ঝামেলা হয়। জি স্যার, আমাকে 1-1 এর কনসেপ্ট গুলো থেকে অনেক অনেক দেখে নিতে হয়েছে, বিশেষ করে আমাকে ওডি মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার জন্য।
এটাই বলতেছি, মানে আমি তো ম্যাথ করিনি তো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আর কি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, এগুলো আমি অনেকদিন করিনি, আমার মনেই থাকে না আর কি, ভুলেও কারণ গেছি। স্যার আপনি রিসার্চে ম্যাথমেটিক্যাল মডেলিং করেন না? রিসার্চে করি না, খুব বেশি তো করছি না এখন আর। যারা যারা তোমার ইয়ে নিয়ে কাজ করে, সিমুলেশন নিয়ে, ওরা সাবা একটু করে, আমি তো সিমুলেশনে কাজ করি না এখন। করছিলাম পিএইচডি সময় করছিলাম, তারপর তার করিনি। এখন আমি মেইনলি এক্সপেরিমেন্টাল রিসার্চই করতেছি আর কি। এখন যে যুগ আসতেছে সবাই তো এখন ইয়ে সিমুলেশনের দিকে যাচ্ছে আসলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলা হচ্ছে যে অবশ্যই ফাইবার লেন্থটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটু আগেই দেখলা যে ফাইবার লেন্থ কম বেশি হলে কিন্তু কি হবে, স্ট্রেসও কিন্তু, স্ট্রেস গুলো কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে এখন একটা ফাইবারের অবশ্যই একটা মিনিমাম। আচ্ছা, একটু আগে কি বললাম যে যখন কম্পোজিটে লোড পড়ে, লোডটা মেনলি প্রথমে বেয়ার করে ফাইবার, এরপরে সেটা ম্যাট্রিক্সে আসে। সরি, প্রথম বেয়ার করে কি ফাইবার, তাকে ম্যাট্রিক্স কি বলছিলাম? প্রথম আগে না, মানে মনে হচ্ছে যে মেইন লোডটা বিয়ার করার কথা ফাইবারের, হ্যাঁ, তারপর কিন্তু ফাইবার কিন্তু সেপারেট হয়ে গেল সেটা ম্যাট্রিক্সে হ্যাঁ, লোড পড়ার কিন্তু কথা। লোডটা আসলে পরে কোথায়, আসলে লোডটা পরে ম্যাট্রিক্সেই প্রথমে পড়ে, কারণ হ্যাঁ, ম্যাট্রিক্সের পরিমাণ তো ডিরেক্টলি বেশি। স্যার পড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাহলে, হ্যাঁ বলো কি। তাহলে স্যার ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমি যদি ফাইবার যদি খুব ছোট করে ফেলি, তবে তবে ফাইবার নিচে আর লোড বের করতে পারবে না খুব বেশি। পারবে না, তো একটা মিনিমাম ফাইবার লেন্থ থাকতেই হবে আর কি। সেই মিনিমাম ফাইবার লেন্থটা কত সেটা একটু বের করে দেখানো হবে আর কি। তো আরেকটা টার্ম বের করবে, সেটা হচ্ছে কি যে অ্যাসপেক্ট রেশিও তোমরা জানো, L/R। তো এই যে ট্রান্সফার যে হবে স্ট্রেসটা, সেটা পুরোপুরি ট্রান্সফার হওয়ার জন্য ফাইবার অ্যাসপেক্ট রেশিও কত থাকা হলে ভালো হয়, কত থাকা উচিত, সেটা একটু বের করে দেখানো হবে আর কি। সেই অ্যাসপেক্ট রেশিওতে কি কি বলতেছে যে কম্পোজিট যে স্ট্রেনটা হবে সেটা কি, এই জিনিসটা কি যে ম্যাক্সিমাম পসিবল স্ট্রেন ইকুয়াল টু কম্পোজিট ওয়ান। যেমন যেমন স্ট্রেন হচ্ছে অ্যাপসিলন, এই অ্যাপসিলনকে আমি যদি অ্যাপসিলন এফ দিয়ে মাল্টিপ্লাই করি, মানে মানে ফাইবারের ইলাস্টিক মডুলাস, তাহলে আমি পাবো যে ফাইবারের ম্যাক্সিমাম হ্যাঁ, লোড বিয়ারিং ক্যাপাবিলিটি, এই ম্যাক্সিমাম লোড বিয়ারিং ক্যাপাবিলিটি কত কাছাকাছি ফাইবার পৌঁছে গেছে সেটার জন্যই স্যার সেটা এই বের করার লেখাটা। জন্য সেখানে সেখানে ফাইবার অ্যাসপেক্ট রেশিও এসটিটা বের করবে আর কি। এবার সেগুলো করার জন্য একটা ইকুয়েশন নিচ্ছি কি cos x sec x। এইটা কোন ইকুয়েশন? এটা কি আগের কোন একটা স্ট্রেসের জি স্যার, ইকুয়েশন? জি স্যার, এটা সিগমা এফ এর টার্ম। আমরা দেখেছি সিগমা এফ ডিভাইডেড বাই ই এম, ই এফ এপসিলন, এটার মান 1 এর খুব কাছাকাছি হতে হবে। ফলে 1 থেকে যে টার্মটা মাইনাস গেছে, মানে cos x ডিভাইডেড বাই মানে n x এখানে বাই r ইকুয়েশনটাই ডিভাইডেড তো, cos n x, ইকুয়েশনটা না, এটা খুব ইকুয়েশনটাই তো। স্যার, এটা ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটাকে 1 এর খুব কাছাকাছি হতে হবে। সুতরাং এটা cos x কে sec x এর যে টার্ম, সেটা 1 এর চেয়ে অনেক ছোট হতে হবে, এবং সেটা হচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে x ইকুয়াল টু 0 হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা সেরা হওয়ার জন্য আছে cos x, তাহলে cos x হতে হবে 0, তাহলে sec x হতে হবে 1 এর থেকে অনেক কম। সেটা এখানে ধরে নিচ্ছে কত, 0.1 ধরছে, তাই তো? জি স্যার। সেটা ধরে এখানে cos x এরটা কি বলছে যে 10 বা 10 এর থেকে বেশি হবে। তো এখন এখানে আবার আরেকটা টার্ম আসতেছে n, এই n, আচ্ছা এখানে ছোট n এখানে বড়, এটা কি এটার মানে ছোট n ই হবে নাকি? জি স্যার, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, তো এখানে তাহলে যে অ্যাসপিরেশন স্টেট মানে মোটামুটি কাছাকাছি হচ্ছে 3/n, nটা হচ্ছে আবার কি, এটা কিসের কিসের রেশিও বলো দেখি, nটা কিসের রেশিও? স্যার অ্যাসপেক্ট রেশিও লেংথ বাই রেডিয়াস, স্যার হাফ লেংথ বাই রেডিয়াস, মানে লেংথ বাই ডায়ামিটার। হ্যাঁ, তো সেটা সেটা বলছে পলিমার ম্যাট্রিক্সের জন্য 0.1 হবে, এবং মেটাল ম্যাট্রিক্স হলে না স্যার, সরি সরি, এটা স্যার ক্যাপিটাল এন। আমরা যে ডাইমেনশনাল কনসেপ্ট দেখেছিলাম ওই ইকুয়েশনটাতে ইএমইএফ নিউ হ্যাঁ, তাই তো, লনেট সেটাই তো দিয়ে, বলছি, ওইটা আমি দিয়ে। তাই তো বলছি, এটা তো সেই n। ও তাহলে আচ্ছা এই nটা তো, তাহলে তো সেই n তো এক হলো না নাকি একই? এখানে ছোট n কেন তাহলে আবার? জি স্যার, একই এন, এটা ক্যাপিটাল, ওই ডেরিভেশনে স্যার স্মল এনই ব্যবহার করা হয়েছিল, স্যার ক্যাপিটাল এন হবে না, এখানেও স্মল এনই হবে। ঠিক আছে, nটা তাহলে কি, nটা তাহলে আমি বুঝি এটা কি মডুলাসের রেশিও। মডুলাসের রেশিওর সাথে ভলিউম ফ্র্যাকশন আর পয়জনের রেশিও একসাথে একটা কম্বিনেশন। ওরে বাবা, তো সেটা পলিমার ম্যাট্রিক্সের জন্য 0.1, আর যে মেটাল ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে 0.4। সেই জন্যই বলতেছে যে এই এসটি এর ভ্যালুটা হবে 30 থেকে 60 এর মধ্যে আর কি। সিরামিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কেন বলতেছে না, কারণ কি লোড ট্রান্সফার হচ্ছে না। তাহলে কি হয়, তাহলে এখানে লোড লোড বিয়ারিং কে করে তাহলে সিরামিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে? দুটোই করে। এখন স্যার আমরা জাস্ট টাফনেস বাড়াতে হবে, এটা স্যার আগেই বলা হয়েছে, যে লোড বিয়ারিং না, এখানে টাফনেস বাড়ানো হচ্ছে মূল ইস্যু সিএমসি। সেই ক্ষেত্রে লোড বিয়ারিংটা কোনো ইম্পর্টেন্ট না আর কি, কিন্তু অন্য দুটো কম্পোজারের জন্য এটা ইম্পর্টেন্ট আর কি, পিএনসি এর জন্য আর এমএমসি এর জন্য। তো এখানে তাহলে এটা কি বের করলো, এসটি বের করলো, মানে হচ্ছে এটা কি, এসটি এসটা হচ্ছে কি এসপেক্ট রেশিও। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস বাদ চলে গেল কি, এবার যে ফাইবার লেন্থটা বের করবে আর কি।
এই ফিগারটা কি দরকার আছে এখানে? এটা কেন এখানে আবার দেখানো, এখানে না দেখালে মনে হয় এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? না স্যার, এটা তো আমরা আগেই দেখানো হয়েছিল। আগে দেখেছো? আচ্ছা, এরপরে আরেকটা এখন একটা ফিগার দেখাচ্ছে যে ফাইবারের কোথায় কেমন স্ট্রেইন হচ্ছে আর কি। এই ছবিটা তো আগে দেখানো হয়েছে, এই ফিগারটা তো আগে দেখানো হয়নি। যে এখানে দেখো, এখানে তিন ধরনের ইএম হচ্ছে স্ট্রেন যত বেশি দেওয়া হচ্ছে কম্পোজিটে দেখা যাচ্ছে কি ফাইবারের স্ট্রেনও বেশি হচ্ছে। আর ফাইবারের স্ট্রেনও কি সারফেসে কম, মাঝখানে গিয়ে বেশি। এর কারণ কি? স্যার ডেরিভেশনই বলা আছে, আমরা যে ফর্মুলা ডেভেলপ করেছিলাম সেখানে তো আমরা এই একই জিনিসই রেখেছি। তাহলে এখান থেকে এসটি বের হলো, কিন্তু এখন কিন্তু যে ফাইবার যে ক্রিটিক্যাল লেন্থ, সেই লেন্থটা কিন্তু এখন বের করেনি। এরপরে আবার আরেকটা অ্যাজাম্পশন ধরছে ক্লায়েন্ট, সে আচ্ছা এখানে সিগমা এটা কি, যে কেউ কি পড়ে আসছে এখানে? স্যার একটা মডিফাইড এন্ড স্ট্রেস। স্যার সেটা আমার একটা কথা ছিল স্যার, আমি একটু ফিজিক্যালি একটু অসুস্থ বোধ করছি, তাই হ্যাঁ। তাই স্যার এখন হয়তো ক্লাসে প্রেজেন্ট থাকতে পারবো না। ঠিক আছে, তুমি চলে যাও, পরে ওকে পরে স্যার। পরে দেখে নিও আর কি। ওকে স্যার, আমার 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 সবকিছুই দেখা ছিল তো। আমি জাস্ট বলে যাই লাস্ট যে সিগমা সিগমা এপসাইলন হচ্ছে যে যে দুই এন্ডের স্ট্রেসের হচ্ছে হ্যাঁ। রেশিও, মানে ম্যাট্রিক্সেও তো একদম শেষ প্রান্তে কিছু একটা স্ট্রেস থাকবে, কিন্তু ফাইবারের শেষ প্রান্তে আমি স্ট্রেস জিরো করে দিচ্ছি, অ্যাকচুয়ালি জিরো হ্যাঁ। হবে না। তো স্যার এখন আমি লিভ নিতে বাধ্য হচ্ছি, আমি আমি একটু ঠিক আছে, অসুস্থ বোধ করলে জয়েন করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকো। বাকিরা যারা আছো তারা কি কেউ পড়ে এসছো? কেউ কি বলতে পারবা এখানে এটা কি? এখানে বলা হচ্ছে সিগমা ইটা, যেটা বলে গেল সেটা হচ্ছে কি ফাইবারের যে পিক স্ট্রেস আর হচ্ছে যে ম্যাট্রিক্সের যে স্ট্রেস, সেই স্ট্রেস দুটার একটা এভারেজ ভ্যালু আর কি। এখানে ফাইবারের দুই এন্ডে তো আমরা সিগমা জিরো ধরেই নিয়েছি আর কি, তাই না? একটুকে দেখলা যে ফাইবারের দুই এন্ডে সিগমা ভ্যালু হচ্ছে 0, আর সিগমা এম ভ্যালু সেটা তো হচ্ছে কি ম্যাট্রিক্সের স্ট্রেন আর ম্যাট্রিক্সের মডুলাস দিয়ে গুণ করে একটা ভ্যালু বের হচ্ছে। সেখানে এই দুটো ভ্যালু বসিয়ে দিয়ে সিগমা ইটা বের করা হলো। সিগমা ই হচ্ছে কি এপসাইলন 1 E1 আর হচ্ছে EM প্রাইম। এখন এটা বের করার জন্য একটা বাউন্ডারি কন্ডিশন বসাচ্ছে, সেটা হচ্ছে যে x is equal to প্লাস মাইনাস l, যেখানে তার মানে কি প্লাস মাইনাস l মানে কি ফাইবারের দুই এন্ডে সিগমা ই কি হচ্ছে সিগমা এফ এর সমান হচ্ছে। এটা কি বলতে পারবো কেন হচ্ছে, এটা কেন ধরছে? যারা আছে তারা কি বলতে পারবা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। বলো দেখি এখানে কেউ বলতে পারবে কিনা যে এখানে এই অংশটা কেন ধরছে যে ফাইবারের দুই এন্ডে কেন সিগমা ই সমান হচ্ছে? আর এখানে তো সিগমা ই বের করলো, তাহলে এরপরে আবার সিগমা এফ টা এটা করতে হবে, সেটা কি আগের ইকুয়েশনটাই? আগে যে সিগমা এফ এর ইকুয়েশন ছিল সেটাই তো মনে হচ্ছে, তাহলে এখানে কি জাস্ট রিপ্লেস করে দিল, কি এই অংশটা নতুন আসলো, তাই তো? এই অংশটা কিভাবে আসলো, কেউ কি পড়ে এসছো? আগে তো সিগমা এফ এর ভ্যালু দেখেছো, এই যে এখান থেকে সিগমা এফ এর ভ্যালু তো এসছে, এই দেখো এই ইকুয়েশনটা, এখান থেকে তাহলে কোনো পার্থক্য মনে হচ্ছে এখানে? শুধু কি এখানে কি আছে বলো দেখি, আগে দুটো ইকুয়েশন দেখে বলো, যেখানে একটা ইকুয়েশন আছে দেখো সিগমা এফ, আর আগে একটা সিগমা এফ এর ইকুয়েশন ছিল সেটা হচ্ছে এইরকম, তাহলে এখানে ইএফ ই1 আছে এখানে cos, তাহলে এটা একটু খেয়াল করে দেখো, এখানে যে ইকুয়েশনটা আছে 6.10, সেটার সাথে পরের ইকুয়েশনটা কি পার্থক্য হলো? এই ইকুয়েশনটা এখানে কোন ভ্যালুটা একটু বেশি আসছে, এই অংশটা বেশি এসে গেছে আর কি। এটা কেন আসতেছে বলো দেখি কেউ? বলতে পারবা? সেই জাস্ট এইখানে যে ইকুয়েশনে ডেরাইভ করা হলো সেটাকে পরে এখানে প্লট করে দেওয়া হচ্ছে আর কি। এই ফাইবারের ইয়ে থেকে, ফাইবার সেন্টার থেকে ফাইবার বরাবর ডিসটেন্স বাড়ছে, সেখানে এই দুটো আসলে দুই ধরনের কম্পোজিট। দেখো দুই ক্ষেত্রে টেন গুলো একই রকম, যে অ্যাক্সিয়াল স্ট্রেস ফাইবারে একটু আগে বলা হলো যে মিড পয়েন্টে স্ট্রেস সবচেয়ে বেশি, যত আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে স্ট্রেস কমছে এবং সবচেয়ে কম হচ্ছে ফাইবারের এন্ডে।
এখানে দুটা দুই ধরনের কম্পোজিট, কিন্তু দুটো ট্রেন্ড কিন্তু দেখা একই রকম, যে ফাইবারের মিড পয়েন্টে হচ্ছে স্ট্রেস সবচেয়ে বেশি, অ্যাক্সিয়াল স্ট্রেস সব যত দূরে যাচ্ছে আস্তে আস্তে স্ট্রেসটা কমে আসতেছে, এবং লাস্টে গিয়ে স্ট্রেসটা সবচেয়ে কম, অলমোস্ট বলতে গেলে জিরোই আর কি, কারণ ফাইবারের এন্ডে আসলে কি অ্যাক্সিয়াল স্ট্রেস জিরো। ঠিক আছে, এইটুকুর মধ্যে আগে কিছু বলবা কিনা? ইকুয়েশনটা কিভাবে, এটা কিভাবে আসলো এটা আমি বলতে যাচ্ছি না, তোমরা একটু দেখে নিবা আর কি। এটাকেই পরে প্লট করা হয়েছে এখানে। আর বাকি যেটুকু আছে যে লেকচার স্লাইড 22 থেকে, এগুলো আমি মঙ্গলবারের ক্লাসে বলবো। ঠিক আছে, জিজ্ঞেস করা আছে কারো? তাহলে তুমি রেকর্ডটা বন্ধ করে দাও।